ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালের নিয়মিত আয়োজন 10 মিনিট শোয়ে স্বাগত। আমি তানভীর সোহেল আছি আপনাদের সঙ্গে। আমাদের সঙ্গে আজকে আলোচনায় অংশ নিচ্ছেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের বিজনেস ইনচার্জ উম্মুন নাহার আজমি। আমাদের আজকের আলোচনার বিষয় শেষ হলো 2023-2024 অর্থবছর, মানুষের আয় ব্যয়ের হিসাবটা কি মিলল? আজমি, এক বছর হয়ে গেল অর্থবছর, আজকে শেষ হতে যাচ্ছে, নতুন অর্থবছর শুরু হবে। বিগত অর্থবছরের দিকে যদি আমরা বলি যে মানুষের দিক, এই অর্থবছরে আসলে মানুষ কি সুবিধাটা পেল, তারা যে আয় করছে সেখান থেকে তারা ব্যয় করছে, এটা এই হিসাব কি তারা আসলে মিলাতে পারছে? সাধারণ মানুষের কথা যদি আমরা বলি। জি ধন্যবাদ। আসলে সাধারণ মানুষের আয় ব্যয়ের সেই প্রতিচ্ছবিটা তো আমরা সরকারের যে আয় ব্যয়ের খতিয়ানটা আছে আমরা কিন্তু তার কাছ থেকেই পাই। আমরা কিন্তু সবসময় একটা ঘাটতি থেকে যাচ্ছে দেখছি, সেটা রাজস্ব আয়ের ক্ষেত্রে হোক বা টোটাল যে বাজেটটা থাকে আমাদের প্রতি অর্থ বছরের, একটা ঘাটতি বাজেট দিয়ে কিন্তু আমাদের অর্থ বছরটা করতে হচ্ছে। এবং তার ব্যতিক্রম কিন্তু আগামী অর্থ বছরের জন্য যেই প্রস্তাবিত বাজেটটি অর্থমন্ত্রী উপস্থাপন করেছেন সেখানেও আসলে তার ব্যতিক্রম নেই। অর্থাৎ আমরা দেখছি এই বড় অঙ্কের একটা বাজেটে কিন্তু ঘাটতিও বেশ বড় অঙ্কের থাকছে, অর্থাৎ ব্যাংক ঋণ দিয়ে এবং অন্যান্য উৎস থেকে অর্থায়ন করেই কিন্তু এই বাজেটটা বাস্তবায়ন করা হবে। যদি আপনি যেটি বলছিলেন যে সাধারণের আসলে আয় ব্যয়ের খতিয়ান কতটা মিলল, সাধারণের আয় ব্যয়ের খতিয়ান আমরা সারা বছর যেই পদক্ষেপগুলো নিয়েছে সরকার, আমরা তার মাধ্যমে আসলে বুঝতে পারি কতটা আয় এবং ব্যয়ের মধ্যে সামঞ্জস্য ছিল। বিশেষ করে ব্যয়ের বোঝা এতটাই বেড়েছে, করের বোঝা বেড়েছে, বিশেষ করে পরোক্ষ কর আমরা যেটাকে জানি যে মূসক, অর্থাৎ আপনার আয়করের দিকে যদি কোনো ধরনের হাত নাও দেওয়া হয়, মূসকের মাধ্যমে কিন্তু জনগণের করের বোঝা বেড়েছে, সেটা প্রতিটি ক্ষেত্রেই বেড়েছে। আপনি যে কোনো পণ্য কিনতে যাচ্ছেন সেখানে কিন্তু একটা মূসক দিতে হচ্ছে। এই ধরনের অনেক ধরনের করের বোঝা কিন্তু সাধারণের বেড়েছে, কিন্তু সে তুলনায় আয় আসলে বাড়েনি। সবচেয়ে বড় কথা যেটি হচ্ছে মূল্যস্ফীতি যেভাবে আসলে বেড়েছে সেটির সাথে পাল্লা দিয়ে মানুষের আয় কিন্তু সেভাবে বাড়েনি। আমরা সেজন্য বলতে পারি যে বিদায়ী অর্থ বছরটি আসলে গেল, সাধারণের জন্য কোনো সুখবর কিন্তু অর্থ বছরে আমরা পাইনি। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। তাহলে যে প্রতি বছর বছর নতুন বাজেট হয়, আমরা বাজেটের পরে যে আমরা একটা শুনি যে এই বাজেট জনগণের কল্যাণে হচ্ছে বা বাজেট জনগণের, তাহলে বাজেটটা আসলে কি কল্যাণটা করছে মানুষের? যদি মানুষ যদি সেটার সাথে তাল মিলাতে না পারে, নিশ্চয়ই জিনিসপত্রের দাম বাড়বে, এটা অস্বীকার করার কোনো স্কোপ নাই। তাহলে কিন্তু দাম বাড়বে, সঙ্গে সঙ্গে তো মানুষের আয়ের একটা জায়গাও তো তাকে বাড়াতে হবে। তো সেটা যদি না বাড়ে তাহলে আসলে বাজেট কল্যাণকর কিভাবে বলবো আমরা? বাজেট কল্যাণকর ব্যক্তি বিশেষে, কারণ আপনি জানেন যে গতকাল অর্থ বিল পাশ হয়েছে। আমরা যেদিন 6 জুন অর্থমন্ত্রী বাজেট প্রস্তাব করেছিলেন জাতীয় সংসদে আগামী অর্থ বছরের জন্য, আমরা একটি ভালো দিক দেখেছিলাম যে এবার ধনীদের উপর একটা চাপ আসতে যাচ্ছে, অর্থাৎ একটু বেশি আয়ের মানুষদের উপর 30% করের একটি হার বাজেট প্রস্তাবে রাখা হয়েছিল। এবং সেটি নিয়ে কিন্তু সবাই ইতিবাচক মনোভাব দেখিয়েছিল যে আলটিমেটলি খুব স্বল্প আয়ের মানুষের জায়গায় হাত না দিয়ে ধনীদের উপর একটু করের চাপটা বাড়ানো হয়েছিল। এটি নিয়ে কিন্তু সংসদেও সব সংসদ সদস্য কিন্তু ইতিবাচক সাড়া দিয়েছিলেন। কিন্তু গতকাল আমরা যখন অর্থ বিল পাশ হচ্ছে তখন আমরা দেখলাম যে এটাতে একটা সংশোধনী আনা হলো, অর্থাৎ আগের যে 25% সেটি বহাল রাখা হচ্ছে, অর্থাৎ ধনীদের উপর করের হারটা কিন্তু বাড়ানো হচ্ছে না। হ্যাঁ, তাহলে কি হচ্ছে, আমার সাধারণের জন্য তো আসলে কোনো সুখবর নেই। যেখানে আমরা সরকারের যে কর নেট, যে কর রাজস্ব আদায়ের বৃদ্ধির একটি লক্ষ্য ছিল, যে বিশাল লক্ষ্য ধরা হয়, সেটি আদায়ের জন্য কিন্তু এই কর হার বাড়ানোর একটি লক্ষ্য প্রক্ষেপণ ধরা হয়েছিল, কিন্তু সেখানেও আসলে আবারও পিছিয়ে আবার সেই 25% আনা হয়েছে। আলটিমেটলি কিন্তু ওই সাধারণের জন্য যেমন কোনো সুখবর নেই, ধনীদের জন্য এটি একটি স্বস্তির জায়গা তৈরি হয়েছে, তাদের আগের মতোই আছে। একটা প্রসঙ্গ আসে যে করের কথা, যেহেতু আপনি বললেন যে ন্যূনতম আয়ের যে কর, সেই ন্যূনতম আয়ের সীমাটা কি এবার বাড়ানো হয়েছে? সেই সীমাটাও কিন্তু বাড়ানো হয়নি। এটি কিন্তু প্রতি অর্থ বছরেই কিন্তু বাজেট প্রস্তাবনার আগেই বিশেষ করে বিসিসিআই কিন্তু বিশাল সংবাদ সম্মেলন করে বারবার সরকারকে এবং এনবিআরকে অনুরোধ জানায় যে করমুক্ত আয়ের সীমাটা কিন্তু আরেকটু বাড়ানো উচিত, যেহেতু আমাদের মূল্যস্ফীতির চাপ বেড়ে যাচ্ছে। সেটি করোনার অভিঘাত থেকে শুরু করে রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর মূল্যস্ফীতিটাই কিন্তু আমাদের এখন অনেক বড় মাথা ব্যথার একটি কারণ। তো সেক্ষেত্রে আসলে এবার কিন্তু ব্যক্তি আয়ের সীমাটা বাড়ানোর সরকার কিন্তু চাইলেই পারত। এটি বাড়িয়ে কিন্তু সরকার তাদের একটি ইতিবাচক মনোভাব জনগণের মধ্যে পৌঁছে দিতে পারত, যেহেতু একটি নতুন সরকার এবার এসছে, তার নতুন বাজেট, এটি দিয়ে কিন্তু একটি স্বস্তির জায়গা তৈরি করতে পারতো, কিন্তু আমরা আলটিমেটলি আসলে সেটি কিন্তু দেখিনি। এই বছরের শুরুতে, এই অর্থ বছরের মাঝামাঝি সময় এসে খুব ব্যাংকিং খাত একীভূতকরণ, ব্যাংক ব্যবস্থা নিয়ে নানা ধরনের একটা বাজে অবস্থা ছিল, সেই অবস্থা থেকে বেরোনোর একটা চেষ্টা আমরা কিন্তু দেখছি। আসলে কি ব্যাংকিং খাতের প্রতি যে অনাস্থাটা তৈরি হয়েছিল বা ব্যাংকিং খাত নিয়ে যে ধরনের বাজে অভিজ্ঞতা মানুষের মধ্যে তৈরি হচ্ছিল, এটা কি কিছুটা উন্নতি হয়েছে?
আসলে যদি একেবারে মোটা দাগে বলি সেই অবস্থার আসলে উন্নতি তো হয়নি, বরঞ্চ আমরা দেখছি যে খুব ভালো একটা পরিস্থিতির দিকে কিন্তু যায়নি। আপনি জানেন যে যখন অর্থমন্ত্রী ছিলেন সাবেক অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল খেলাপি ঋণকে এক অঙ্কের ঘরে এনে এবং খেলাপি ঋণকে একটি স্বস্তিদায়ক জায়গায় নিয়ে আসবেন উনি কিন্তু কথা দিয়েছিলেন, তার টার্মে তিনি সেটি আনবেন। সেটি তো আসেনি, বরঞ্চ আমরা দেখি যে ডাবল ডিজিট ক্রস করে গেছে খেলাপি ঋণের হার, এবং সেটি কিন্তু দিন দিন আসলে মানে বাড়ছে বই কমছে না। তো সেক্ষেত্রে আসলে এইটাই তো একটি ইন্ডিকেটর ব্যাংকের আর্থিক অবস্থা নির্ণয় করার জন্য, যেখানে আমরা দেখছি খেলাপি ঋণের অবস্থা খুব বাজে অবস্থায় আছে, তারল্য সংকটে আছে বেশ কিছু ব্যাংক, ডলার সংকটটা একটি বড় মাথা ব্যথার কারণ। এবং সেক্ষেত্রে কিন্তু আইএমএফ এর কিছু শর্ত বাস্তবায়নও করা হয়েছে, বাজার ভিত্তিক সুদ হার নির্ণয় করা হচ্ছে, ক্রলিং পেগ আমরা চালু করেছি। কিন্তু আলটিমেটলি ক্রলিং পেগ চালু করার পরও তো আমরা দেখছি ডলারটি কিন্তু যে রেট ধরা হয়েছে 117 টাকা, সেটিও কিন্তু বেশ উচ্চ মূল্য। যারা আমদানি করছেন তারাই কিন্তু বুঝতে পারছেন যে এটির কিন্তু আবার কার উপর এসে পড়বে, ভোক্তার উপরেই কিন্তু, কারণ ব্যবসা কখনো তার লস দিয়ে ব্যবসা করবে না। তো আপনি আমি হচ্ছে এটাতে কিন্তু লোকসানের সেই পাল্লাটা আমাদের উপরেই এসে পড়বে। মানে চারিদিক থেকে আসলে এক ধরনের বিপদের মধ্যে আমরা ওইতে পড়ে গেছি। একটা প্রসঙ্গ যদি সহজভাবে আমরা বলি যে অর্থনীতিতে, তাহলে অর্থনীতির ভালো দিকটা আমরা কি পেলাম এই এক বছরে, ভালোটা কি পেলাম যেটা আমাদের কাজ হয়, মানে আমরা যারা সাধারণ মানুষ আমাদের জন্য? অর্থনীতির ভালো দিক আসলে আপনি যদি খুব মানে নলেজে আনতে চান, ওই ধরনের কিন্তু ভালো স্বস্তির কোনো খবর নেই। যেখানে আপনার আলু আপনার কিন্তু হচ্ছে 70 টাকা কেজিতে, সেখানে আপনি আসলে অর্থনীতিতে ভালো কি দেখবেন? ডিমের ডজন এখন কিন্তু 150 টাকা ছাড়িয়ে গেছে, সেখানে আসলে অর্থনীতির আপনি স্বস্তির জায়গাটা কোথায় পাবেন? এখন অর্থমন্ত্রী কিন্তু গতকালও বলেছেন এবং আজকে বাজেটের পাশের ক্ষেত্রে আমরা দেখেছি 6.5% মূল্যস্ফীতিটি রাখতে চাচ্ছেন। আমরা আশা করছি যে 2024-25 অর্থ বছর আসছে, সেই অর্থ বছরে হয়তো বা মূল্যস্ফীতিটি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবে। তবে কোন জাদুর বলে আসলে করবেন সে ধরনের কোনো নিয়ামক তিনি আসলে বাজেটে বলেননি। বাণিজ্য মন্ত্রী কিন্তু বারবার বলছেন তিনি বাজার মনিটরিং এর মাধ্যমে হয়তো যে সিন্ডিকেটের কথাটা বলা হয়, সেই সিন্ডিকেটটা যদি একটু কমে আসে হয়তো মূল্যস্ফীতি কমে আসবে এবং মানুষ একটু শান্তি মিলবে তাদের। এটা কি বলা যায় যে একজন আশাবাদ, বাট বাস্তবতা কতটুকু সেটা বিগত বছরের কিন্তু তেমন কোনো অভিজ্ঞতা নেই। আপনি জানেন যে শেয়ার বাজারে সাধারণ বিনিয়োগকারীরা আছেন, তারাও কিন্তু আশা করেছিলেন যে বাজেটে তাদের জন্য কোনো ধরনের সুখবর থাকবে, সেটি তো নেই। বরঞ্চ বড় বিনিয়োগকারী যারা আছেন তাদের জন্য কিন্তু একটু দুঃসংবাদ আছে, তাদের কিন্তু ক্যাপিটাল গেইন ট্যাক্স যেটি আছে সেটার উপরে কিন্তু একটা কর আরোপ করা হয়েছে। একটু ভিন্ন প্রসঙ্গে আসে, আপনি আর্থিক খাতে নানা দুর্নীতির কথা কিন্তু শুনছেন, এটাই মানে যেটা ঘুষ দুর্নীতি, যেটা আর্থিক ব্যবস্থাপনাতেও আসছে, সেটা কাস্টমসের ক্ষেত্রে আসছে, অ্যাডমিন, পুলিশ, বিভিন্ন সেকশন ধরে ধরে এই ধরনের অনেক কিছু আসছে। মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু এই বাজেটের মধ্যেই বলেছেন যে দুর্নীতির বিরুদ্ধে তিনি আবার একটা অভিযান শুরু করেছেন। 3 বছর আগেও আমরা এরকম একটা অভিযান দেখেছিলাম, আপনি মনে আছে, ক্যাসিনো বিরোধী অভিযানের পরে। তো বেশ কিছু পদক্ষেপ ইদানিং চোখে পড়ছে। আর্থিক ব্যবস্থাপনায় যদি এই ধরনের দুর্নীতির বিরুদ্ধে যদি অভিযানটা সঠিকভাবে চালানো যায়, সেটা কি আসলে অর্থনীতির জন্য কোনো সুখবর বয়ে আনবে? না, আর্থিক বিষয়টা আসলে অনেকটাই মনস্তাত্ত্বিক কিছু চাপ থাকে সবকিছুতে। আপনি জানেন যে আপনাকে আমি যেটি বলছিলাম শেয়ার বাজারের বিষয়, দেখা গেল শেয়ার বাজারে আসলে কিছু হলো না, কিন্তু মনস্তাত্ত্বিক একটা চাপের কারণে শেয়ার বাজারে খুব বড় ধরনের একটা দরপতন হয়ে যাচ্ছে। আর্থিক খাতে এইভাবে অভিযান চালিয়ে, যেমন ধরেন ডলারের বাজারে কিন্তু আপনি জানেন মানি এক্সচেঞ্জগুলোতে কিন্তু অভিযান চালানো হয়েছিল, ব্যাংকগুলোতে তদারকি বাড়ানো হয়েছিল যে ডলারের রেটে কেউ কোনো ধরনের সিন্ডিকেট আছে কিনা, অনিয়ম করছে কিনা। সেটি কিন্তু আসলে আলটিমেটলি কোনো ভালো ফল দেয়নি। সেই সময় দেখা গেছে ডলার সংকটটা ধীরে ধীরে আরো বাড়তে শুরু করলো। এই আর্থিক খাতে আসলে এই ধরনের অভিযান চালিয়ে তো আসলে হবে না, কিন্তু যে আইনগুলো আছে সেই আইনগুলো যথাযথভাবে আর্থিক খাত সংশ্লিষ্টরা পরিপালন করছেন কিনা সেই নজরদারিটা আসলে বাড়ানো খুব জরুরি বলে আমি মনে করি। সামনে নতুন অর্থ বছর, প্রত্যাশাটা কি, মানে কি হওয়া উচিত? সাধারণ মানুষকে একটু স্বস্তি দেওয়ার জন্য কি কি জায়গায় চেঞ্জ আনা উচিত বলে মনে হয়? সাধারণ মানুষকে স্বস্তি দেওয়ার জন্য যেটি বলছিলাম যে করমুক্ত আয়ের সীমাটি তো এবার বাড়ানো হয়নি। যদি সামনে আগামীতে অর্থ বছর আসলে কোন দিক দিয়ে যায় বলা যায় না, যদিও একটি সংকোচনমূলক পথেই সরকার যাচ্ছেন, যে কৃচ্ছতা সাধনের কথা বলা হচ্ছে ওই দিকে যাচ্ছেন। যদি অর্থনীতির সব গতিধারা ভালো থাকে আশা করছি মানুষ একটু স্বস্তিতে থাকতে পারবেন। তবে আমার মনে হয় করমুক্ত আয়ের সীমা আগামী বছর একটু ভেবে দেখতে পারেন সরকার, এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের সর্বোপরি যা যা করণীয় বাজার তদারকি থেকে শুরু করে সব ধরনের পদক্ষেপ যদি সরকার নিতে পারেন, আমার মনে হয় আগামী অর্থ বছরটা আমরা একটু আশা দিয়ে শুরু করতেই পারি। আর্থিক খাতে ছোট্ট করে আপনার কাছে জানতে চাই যে আর্থিক খাতে দুর্নীতির কারণে কি আসলে মূল্যস্ফীতি বা নানা ধরনের মানুষের উপরে কি একটু ব্যয়ের ভারটা বাড়তেছে? যেটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি, ধরেন যদি বলি যে বিদ্যুৎ বিল অনেক বেড়ে গেছে, আবার বলা হচ্ছে বিদ্যুৎ বিলে নানা ধরনের ভর্তুকি দেওয়া হচ্ছে,
তারপরে কিছু সিস্টেম লস আছে। তো এর সব কিছু তো আসলে সরকারকেই নিয়ন্ত্রণ করতে হবে। সেটা না করে তো সেই ব্যয়টা যদি আমার উপরে এসে পড়ে, তো সেটা আসলে কতটা মানে ওই নিয়ন্ত্রণটা কিভাবে সম্ভব? এটা নিয়ন্ত্রণ তো আসলে করা যাচ্ছে না। আমার মনে হয় সব ক্ষেত্রে যদি স্বচ্ছতা, জবাবদিহিতা যদি নিশ্চিত করা যায়, সেক্ষেত্রে একটা প্রতিটা ক্ষেত্রে সেটা আপনি যেটা বলছিলেন বিদ্যুৎ ও জ্বালানি খাতে, IMF তো কিছু বলেছেন যে ভর্তুকিটা কমিয়ে দাও, তুমি দাম বাড়িয়ে হলেও ভর্তুকিটা কমিয়ে তুমি তোমার খাতে স্বচ্ছতা কিভাবে ফিরিয়ে আনবে সেটা তুমি দেখবে। এই যে স্বচ্ছতা, জবাবদিহিতার কথা বলা হচ্ছে, এটি নিশ্চিত করা গেলে আমার মনে হয় না যে জনগণের উপর বিদ্যুতের বিলের বোঝাটা আর বাড়ানোর প্রয়োজন আছে। ধন্যবাদ আজমি আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। অর্থনীতি আসলে অনেক বড় একটা সেক্টর, এটা নিয়ে নিশ্চয়ই আরও কথা হবে, আরও আলোচনা হবে। আমরাও চাই যে মানুষের একটা স্বস্তি আসুক, অন্তত দ্রব্যমূল্য পরিস্থিতিটা যদি একটু ডেভেলপ করে তাহলে হয়তো সাধারণ মানুষ অনেকটা বেশি স্বস্তি পাবে। দর্শক, এই ছিল আমাদের এখনকার মতো আয়োজন। দেখা হবে পরের পর্বে। রবি থেকে বৃহস্পতি থাকুন ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালের সঙ্গে, থাকুন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সঙ্গে।